অলরেডি কিন্তু আমাদের প্রিয় স্যার কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে। তোমরা কেউ দেখেছো? হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভালো আছেন? জি স্যার। স্যার, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার চলে এসেছে, তাহলে স্যার শুরু করেন। স্যার আপনি আপনার মতো করেই শুরু করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই কেমন আছেন? স্যার ভালো আছি। হ্যালো স্যার। ভালো আছি। স্যার ভালো আছি। হ্যালো আচ্ছা, স্যার। এখন যাদের লক্ষ্মী চেহারাগুলা দেখাতে চাচ্ছেন না, কাইন্ডলি তারা খুব দ্রুত ক্যামেরাটা অন করে ফেলেন, যেন আমি সবাইকে দেখতে পারি। ঠিক আছে? কে কে করেনি এখনো ক্যামেরা অন? মালিক স্যার আমি একটু অসুস্থ। একটু অসুস্থ। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। এরপর হচ্ছে মাইনুল ইসলাম, আব্দুল্লাহ আকিব, রিয়াদ অসুস্থ। ঠিক আছে, ওটা ধরলাম। এরপরে আর কে আছে? ওকে, সবাই ক্যামেরা অন আছে মোটামুটি। অফ করে রাখছি। আচ্ছা, ক্যামেরা অন করে রাখতে হবে। আকিব, স্যার একটু পরে ক্যামেরাটা অন করছি। আচ্ছা ঠিক আছে। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হয়েছে আজকে, তোমাদের সাথে আমার কি সেকেন্ড ক্লাস, রাইট? ইয়েস আচ্ছা, স্যার। ঠিক আছে। ইয়েস তাহলে স্যার। তাহলে গত ক্লাসে আমরা কি শিখেছি বলো দেখি, কি পড়েছিলাম গত ক্লাসে? ব্যাকরণ। 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 ব্যাকরণ ব্যাকরণ কাকে বলে ও এবং ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ভাষার কাকে বলে, উৎপত্তি। ব্যাকরণ আলোচ্য ওকে, বিষয় ও ওয়েট ওয়েট, ব্যাকরণের আমি তো উৎপত্তি। জিজ্ঞেস করব আচ্ছা, এমন। ওয়েট, সবাই মিউট, সবাই মিউট, আমি জিজ্ঞেস করব, সবাই মিউট। যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ওকে? সবাইকে তো আমি তো ক্লাসে সবাইকেই ধরি। আমি ধরি শুধুমাত্র এই জন্য না, পড়া বুঝেছো, এটা একটা ক্লিয়ারেন্স, রিঅ্যাসুরেন্স, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে মনোযোগী আছো কিনা। ঠিক আছে? আজকে প্রথম ক্লাস করছো, কেউ এমন আছো যে প্রথম ক্লাস করছো? না, সবাই ক্লাস স্যার করো। আমি। কে আছো? স্যার রাইসা, আমি। আচ্ছা, ইয়েস স্যার। কংগ্রাচুলেশনস, তুমি হচ্ছে আমাদের সাথে অ্যাড হইতে পেরেছো। ঠিক আছে, তোমাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি সবাই। আচ্ছা, সবাই রাইসাকে ওয়েলকাম জানাও দেখি। সবাই বলো ওয়েলকাম রাইসা। ওয়েলকাম রাইসা। ওয়েলকাম রাইসা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ইজ অ্যালাউড টু প্রেজেন্টার। আচ্ছা, আমি এখনো মনে হয় হোস্ট হতে পারিনি ভাইয়া, একটু আমাকে যদি হোস্ট, আমি শেয়ার করতাম আর কি, শেয়ার করতে পারছি না। আচ্ছা, এখন পেরেছি। আচ্ছা, সবাই, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি বারবার বলছি, এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসের পড়া ক্লাসে করতে হবে। সবাইকে দেখতে পারছো? সবাইকে জি দেখতে স্যার। পাচ্ছো? ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের লেকচার 2। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং আমরা কিভাবে ক্লাস করবো এটা সবাই আমরা জানি। মাইক্রোফোন মিউট করে ক্যামেরা অন রাখবো। স্টুডেন্ট নিজের নামে জয়েন করেছো তোমরা, আমি জানি। এবং হচ্ছে ক্লাসের সময় প্রয়োজনীয় উপকরণ, ঢাল তলোয়ার নিয়ে রেডি সবাই? আচ্ছা, সবাই রেডি? ওকে। ইয়েস স্যার। এরপরে অপ্রয়োজনে চ্যাট বক্সে কিছু লিখবো না। ইভেন আমি অনেক সময় দেখেছি যে হচ্ছে তোমরা, আমি যখন স্ক্রিন শেয়ার করি তোমরা হচ্ছে কিছু লেখা ট্রাই করো, ওটা করবা না। এরপর হচ্ছে কথা বলতে চেয়ে হ্যান্ড রেজ করতে হবে, ভার্চুয়ালি হ্যান্ড রেজ, এইভাবে না। ঠিক আছে? আর হচ্ছে কি, যখনই কোথাও যেতে চাও, লিফট নিতে চাও, আমার কাছে পারমিশন নিয়ে তারপর যাবে। খাওয়া দাওয়া করা যাবে না এই 1 ঘন্টা। আসি, আমার নাম আরিফ। তোমরা আমাকে এর আগে ক্লাসে দেখেছো, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমি তোমাদের বাংলা টিচার, এবং আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলেছিলাম, 60 মার্কসের সাহিত্য অংশ, ব্যাকরণ অংশ, নির্মিতি অংশ। ঠিক আছে, এগুলো নিয়ে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বাংলা ভাষার শব্দ ভান্ডার, শব্দ নিয়ে কথা বলবো আজকে আমরা। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয়বস্তু হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া, শব্দ কি, শব্দের প্রকারভেদ এবং শব্দের প্রকারভেদের বিশ্লেষণ। ঠিক আছে? সবাই কিন্তু আজকের ক্লাসেই করতে হবে। এতটুকু মাথায় রাখো, আজকের ক্লাসের পড়া এতটুকু মাথায় রাখো যে আজকের ক্লাসের পড়া আজকের ক্লাসেই করতে হবে, এবং খাতায় লিখে ফেলতে হবে। যা যা বলবো ইম্পর্টেন্ট জিনিস টুকে ফেলতে হবে। ঠিক আছে? ওগুলা পরের সময়ের জন্য পরের সময়ের জন্য রাখা যাবে না। আচ্ছা, প্রথমে আসি। আমি বললাম কি, শব্দ ও তার সংজ্ঞা। শব্দের সংজ্ঞা কি? শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যা মানুষের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করতে পারে। তার মানে ভালো করে বুঝতে হবে যে অর্থপূর্ণ ধ্বনি এবং ধ্বনি সমষ্টি মিলেই কি হয়, শব্দ হয়। অর্থপূর্ণ হতে হবে। হ্যাঁ, যদি অর্থপূর্ণ না হয় তাহলে কিন্তু তার শব্দ হবে না।
আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? আমি বললাম এটা বললাম এটা বললাম, এগুলো কি শব্দ হবে? হ্যাঁ, শব্দ বলতে পারো, যে শব্দ করছো কেন, কিন্তু এগুলো কিন্তু কি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এগুলো শব্দ হবে না, কারণ এগুলো কিন্তু অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি না। ক্লিয়ার? আচ্ছা, দেখো শব্দ কিভাবে কিভাবে গঠন হতে পারে উপসর্গ যোগ করে। উপসর্গ যেমন নির্যোগ লিখেছি, এই দেখো এখানে নির্কল্প হবে। আচ্ছা, নির্বাক, এখানে নির্যোগ বাক হবে। আমি একটু এটা ঠিক করে ফেলবো, সমস্যা নেই। নির্যোগ বাক হবে নির্বাক। প্রত্যয় যোগ করে যেমন ছাত্র যোগ তা, ছাত্রতা। শব্দ যোগ করে যেমন জল যোগ পথ, জলপথ। বিদেশি শব্দ গ্রহণ যেমন স্কুল, টাকা। এই সবগুলো বিদেশি শব্দ। ভালো করে বোঝো উপসর্গ। হ্যাঁ, উপসর্গ জিনিসটা কি আসলে, উপসর্গ জিনিসটা কি, ঠিক আছে? এই যে উপসর্গ নিয়ে যদি আলোচনা করতে চাই, উপসর্গ হচ্ছে কি শব্দের আগে বসবে, শুরুতে বসবে, মাথায় রাখতে হবে। এই যে নি যোগ কল্প, আমরা নির্কল্প বা নি যোগ বাক, এখানে বাক হতো, ঠিক আছে? এই কল্প লিখেছি, ভুল হয়ে গেছে, এটা আমি ঠিক করে ফেলবো। নি যোগ বাক, নির্বাক। তো এই যে নিটা কি, নিটা হচ্ছে কি, এই যে নিটা হচ্ছে কি উপসর্গ যোগে করা হয়েছে। নিটা হচ্ছে উপসর্গ যোগে। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে কি নতুন শব্দ গঠন করা। বুঝছো নাকি ভাই? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উপসর্গের কিন্তু নিজস্ব কোনো মানে নেই। ও কি করতে পারে, অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন কোনো অর্থ দিতে পারে। যেমন আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, একটু দেখবে যে আমার এটা দেখা যাচ্ছে কিনা, আমাকে জানাবে। ওয়েট। হ্যাঁ, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে জেলা, ঠিক আছে, বললাম যে জেলা, তার সামনে যদি উপ লাগাই, উপজেলা। এখন জেলা এবং উপজেলা কি সেম জিনিস? কেউ কি বলবে উপজেলা এবং জেলা কি সেম? লিখছেন সেম জিনিস না। আমি লিখছি না এখনো, আমি এখন লিখছি না, আমি জিজ্ঞেস করছি আগে, জেলা এবং উপজেলা কি সেম জিনিস? আমাকে একটু বলো। স্যার না একটা স্যার, জেলার মধ্যে অনেকগুলো উপজেলা থাকে। একটা জেলার মধ্যে অনেক উপজেলা উপজেলা থাকে। জেলার মধ্যে অনেকগুলো উপজেলা থাকে, তাই না? আচ্ছা, তার মানে জেলা এবং উপজেলা কিন্তু সেম না, আলাদা, ডিফারেন্ট জিনিস। তার মানে দেখো, এখন তোমাদেরকে আমি একটু শেয়ার করি। দাঁড়াও, এখন আমার এটা আমি লিখে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, যেমন উপসর্গ, যখন আমি যখন বললাম যে ধরো জেলা বলেছি, জেলা, আমার হাতের লেখা এখানে একটু খারাপ হয়ে যায়, ঠিক আছে? এখন জেলা কিন্তু একটা শব্দ, কিন্তু যখন বললাম উপজেলা হয়ে গেছে, যখন এই উপ মানে কিন্তু উপর নিজস্ব কোনো মিনিং নেই। হ্যাঁ, এই জন্য বলে যে উপসর্গের অর্থ বাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে। যখন উপসর্গ পড়াবো তখন এটা নিয়ে মানে একদম মানে এক্সপ্লেনেশন দিব আর কি, এক্সপ্লেন করে পড়াবো। উপসর্গ, এই যে উপযোগ জেলা, এই উপটার কিন্তু নিজস্ব কোনো মানে নেই, কিন্তু যখন জেলার সাথে যুক্ত হয়েছে তখন কিন্তু নতুন এক অর্থ দিয়েছে। তার মানে অর্থ বাচকতা নেই, নিজস্ব কোনো অর্থ নেই, অর্থ দ্যোতকতা আছে, মানে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে এ কি করতে পারে, একটি নতুন অর্থ দিতে পারে। তার মানে উপসর্গ যোগ করেও কিন্তু কি করা যায়, শব্দ গঠন করা যায়। আচ্ছা, আবার আমরা স্লাইডে ফিরি। স্লাইডে ফিরি আমরা, না বুঝলে বলতে হবে, ওকে? আচ্ছা, দেখো এখন তারপরে লিখেছি প্রত্যয় যোগ করে। প্রত্যয় হচ্ছে উপসর্গ যেমন শব্দের শুরুতে যোগ হয়, প্রত্যয় তেমন শব্দের শেষে যোগ হয়। ব্যাপারটা কি বুঝছো? প্রত্যয়ের নিজস্ব কোনো মিনিং থাকে না। যেমন তা, এই তার কোনো নিজস্ব মিনিং আছে? নাই। ছাত্রতা কিন্তু দিয়েছে কি, নতুন কোনো অর্থ দিয়েছে। বুঝছো নাকি বুঝো নাই? এতটুকু মাথায় রাখবে, উপসর্গ এবং প্রত্যয়। উপসর্গ এবং প্রত্যয় এই দুটি কি করে, শব্দের আগে থেকে একটা শব্দ ছিল সেই শব্দের সাথে যুক্ত হয়। যেটা আগে থেকে শব্দ ছিল না সেই শব্দের সাথে কিন্তু যুক্ত হবে না উপসর্গ এবং প্রত্যয়। উপসর্গ শব্দের আগে বসে, প্রত্যয় বসে শব্দের পরে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তার মানে শব্দ কিভাবে গঠন হয়, উপসর্গ যোগ করে। আমরা জানি শব্দের আগে যদি আরেকটি শব্দ বসিয়ে, ঠিক আছে, উপসর্গ বসিয়ে আমরা শব্দ গঠন করতে পারি, বা শব্দের পরে আমরা প্রত্যয় যোগ করে শব্দ গঠন করতে পারি। এরপরে কি, শব্দের সাথে শব্দ যোগ করে আমরা কি করতে পারি, শব্দ গঠন করতে পারি। যেমন জল যোগ পথ, জলপথ, ঠিক আছে? জল একটা শব্দ, পথ একটা শব্দ, জলপথ। বিদেশি শব্দ গ্রহণ, যেমন স্কুল, আমরা বলছি স্কুল কি, স্কুল কি একটা বিদেশি শব্দ। স্কুলকে তো আমরা লিখি SCHOOL, স্কুল। ওইটাকেই আমরা বাংলায়ও বলি কিন্তু কি, স্কুল। বিদ্যালয়। বিদ্যালয় শোনা যায় কিন্তু স্কুল ব্যবহার করি না আমরা, স্কুল নর্মালি ব্যবহার তো করি। টাকা, এই যে টাকা কিন্তু তুর্কি শব্দ, তুর্কি শব্দ ব্যবহার করি না টাকা। তাহলে দেখো, এই যে শব্দগুলো আমরা যে ব্যবহার করছি বিদেশি শব্দের মাধ্যমে, কিন্তু আমরা কি শব্দ গঠনের যে প্রক্রিয়াটা আছে সেটাও সম্পূর্ণ হয়। তা আমরা শব্দ গঠন কি কি হতে পারে, কিভাবে হতে পারে, উপসর্গ যোগ করে হতে পারে, প্রত্যয় যোগ করে হতে পারে, শব্দ যোগ করে হতে পারে, এবং বিদেশি শব্দ গ্রহণ করে শব্দ গঠন হতে পারে। এতটুকু ক্লিয়ার তো? মনে হয় ক্লিয়ার। এখন আমরা
শব্দের প্রকারভেদে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি দেখো খুবই মেটিকুলাসলি এটা কিন্তু আমি তোমাদেরকে পয়েন্ট আউট করেছি, এগুলো মুখস্থ রাখতে হবে এবং টেকনিকটা বুঝতে হবে। দেখো শব্দের প্রকারভেদ যদি প্রশ্ন আসে, আচ্ছা আমি আগের স্লাইডে চলে যাই। যদি প্রশ্ন আসে যে বলল যে শব্দ কত প্রকার, যদি প্রশ্নে আসে যে শব্দ কত প্রকার, তার মানে প্রশ্ন ভুল। কি বললাম? যদি প্রশ্ন আসে যে শব্দ কত প্রকার, শব্দ, এই প্রশ্নটা ভুল। আসতে হবে যে শব্দ অর্থগতভাবে কত প্রকার, বা শব্দ গঠনগতভাবে কত প্রকার, বা শব্দ উৎসগতভাবে কত প্রকার। একেবারে শব্দ কত প্রকার এটা কোন রকম প্রশ্ন হতে পারে না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমার কথা কি বুঝতে পারছো সবাই? কি জি বললাম? স্যার। জি স্যার। এই প্রশ্নটা হবে না। শব্দ অর্থগতভাবে কত প্রকার, শব্দ উৎসগতভাবে কত প্রকার, এবং শব্দ গঠনগতভাবে কত প্রকার। ঠিক আছে? দেখো এখন আমি একটা জিনিস লিখেছি, দেখো ভালো করে বুঝলে তোমরা এটা মনে রাখতে পারবে। শব্দের প্রকারভেদ আমি লিখেছি, শব্দকে তিন ভাগে না তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়: গঠনগত, অর্থগত, উৎসগত। এখন গঠনগত ভাবে হচ্ছে দুই প্রকার, অর্থগত ভাবে হচ্ছে তিন প্রকার, আর উৎসগত ভাবে হচ্ছে পাঁচ প্রকার। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন এইটা মনে রাখবো কিভাবে যে স্যার এগুলো মুখস্থ রাখবো কিভাবে? দেখো আমি লিখেছি গাউ 235, লিখেছে কি গাউ 235। এই গতে হচ্ছে গঠন, এবং গ এর জায়গায় আছে দুই। ক্লিয়ার? এবং এই যে আ যেটা ব্যবহার হয়েছে, এই আ মানে অতে হচ্ছে তিন, মানে অর্থগতভাবে তিন প্রকার, এবং উতে হচ্ছে উৎসগতভাবে পাঁচ প্রকার। ভালো করে বোঝো, কেউ এই সময় কিন্তু ওয়াশরুমে যাবে না প্লিজ। ওয়াশরুমে যাবে না, কেউ খাবে না, মনোযোগ হও, একটু মনোযোগী দাও, রিকোয়েস্ট করছি আমি তোমাদেরকে। দেখো ভালো করে বোঝো, গঠনগত হবে দুই প্রকার, অর্থগত হবে তিন প্রকার, উৎসগত হবে পাঁচ প্রকার। মনে রাখবো কি হবে? গাও 235। গতে হচ্ছে গঠন মানে দুই প্রকার, অতে হচ্ছে অর্থ, এটা হচ্ছে তিন প্রকার, এবং উতে হচ্ছে উৎস, এটা হচ্ছে পাঁচ প্রকার। কারো এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা? কেউ বুঝুনি? স্যার কেউ আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা ভালো করে বোঝো, গঠনগত, অর্থগত, উৎসগত। ক্লিয়ার? গঠন ভাবে হচ্ছে দুই জি প্রকার, স্যার। এই জন্য আমি দুইটা আগে দিয়েছি। অর্থগত হচ্ছে তিন প্রকার, তাই হচ্ছে এই যে তিন পরে দিয়েছি। এবং উৎসগত হবে পাঁচ প্রকার, তাই আমি পাঁচ কিন্তু পরে দিয়েছি। মনে রাখতে হবে কিভাবে? গাউ 235। কিভাবে মনে রাখতে হবে? গাউ 235, গাউ 235। 235। ক্লিয়ার? মনে থাকবে নাকি মনে থাকবে না? আমি যদি বলি যে হচ্ছে শব্দ উৎসগত হবে কত প্রকার, কে বলতে পারবে? পাঁচ প্রকার। পাঁচ প্রকার। পাঁচ ওকে, প্রকার। আমি যাকে জিজ্ঞেস করছি সে বলবে এখন। বলো দেখি, অর্থগত হবে কত প্রকার? রিয়াদ, আনমিউট করাই আছো, তুমি বলো। রিয়াদ আল মাহমুদ, জি স্যার। অর্থগত হবে শব্দ কত প্রকার? স্যার তিন প্রকার। থ্যাংক ইউ, মিউট করে ফেলো। এরপর অন্য বিশ্বাস, অন্য বিশ্বাস বলো দেখি বাবা, তুমি বলো যে হচ্ছে গঠনগত হবে কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই আমার এমন কেউ আছো যে আমার ক্লাস বুঝো না বা বুঝতে পারছো না? আছো? আচ্ছা, এখন আমরা না এটা কি স্যার। করব? এখন আমরা কি করব, এটা একটু একটু মুখস্থ করব, দেখি কি হবে। গঠনগত হবে যে দুই প্রকার বলেছি, প্রথমে হচ্ছে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ ও সাধিত শব্দ যে দুই প্রকার আছে, মৌলিক এবং সাধিত। মৌলিক এবং কি সাধিত। অর্থগত হবে যে তিন প্রকার আছে, প্রথমটা হচ্ছে যৌগিক শব্দ, দ্বিতীয়টা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, এবং তৃতীয়টা হচ্ছে যোগ রূঢ় শব্দ। তৃতীয় হচ্ছে কি যোগ রূঢ় শব্দ। আবার বললাম, গঠনগত হবে, গঠনগত হবে কত প্রকার? দুই প্রকার। কি কি? মৌলিক এবং সাধিত শব্দ। অর্থগত হবে কত প্রকার? তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। এবং উৎসগত হবে কত প্রকার? পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আচ্ছা, আবার বলি যে উৎসগত হবে কত প্রকার? পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই উৎসগত হবে পাঁচ প্রকার। আবার আসি, আবার আমি কিন্তু বারবার বলতে রাজি আছি যতক্ষণ না তোমাদের মাথায় এটা ঢুকে যায়। বুঝছো? আমি চাই যে স্বপ্নেও তোমরা আমাকে দেখো, এই ক্লাসটা দেখো। বুঝছো? এমন ভাবে ঢুকে যাব। যাই হোক, তো যাই হোক, কি বললাম? গঠনগত হবে যে দুই প্রকার, কি কি? মৌলিক এবং সাধিত শব্দ। আচ্ছা, অর্থগত হবে কত প্রকার? তিন প্রকার। কি কি বলো দেখি?
বলো দেখি কি কি যৌগিক শব্দ? যৌগিক যৌগিক শব্দ, রুড়ি শব্দ, যৌগিক সকর্মক শব্দ। শব্দ ওকে, আর যৌগিক শব্দ। উৎসগত হবে কত প্রকার? 5 প্রকার। উৎসগত হবে 5 প্রকার কি? তৎসম, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তৎসম, তৎসম শব্দ, দেশি দেশাত্ম, শব্দ, বিদেশি দেশি শব্দ। দেশি বিদেশি। শব্দ। ক্লিয়ার? সবার হয়েছে? সবার হয়েছে? সবাই, আমি 2 মিনিট সময় দিলাম, সবাই খাতায় একবার লেখো, দেখে দেখে লেখো, দেখি দেখে দেখে লেখো। আমি যেভাবে চার্ট করেছি, এটা কিন্তু চার্ট, তালিকার মতো, এই চার্টটা করে লেখো দেখি। দুই স্যার মিনিট আপনার জি। আপনার বলাতেই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো বললাম তোমাদেরকে, আমার নাম তো ভুলে যাও, সমস্যা নাই, আমার পড়া তোমাদেরকে আমি ভুলতে দিব না, ঠিক আছে? যাই হোক, কি বললাম, 2 মিনিট টাইম, সবাই খাতায় লেখো, দ্রুত লেখো। এখন মনে আছে, ভবিষ্যতে তো মনে রাখতে হবে। সবাই 2 মিনিট টাইম, খাতায় লেখো। গঠনগত হবে 2 প্রকার, অর্থগত হবে 3 প্রকার, এবং উৎসগত হবে 5 প্রকার। দ্রুত লেখো। রাইসা, প্রথম দিন ক্লাসে বুঝতে পারছো বাবা কিছু, নাকি বুঝতে পারছো না? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, দ্রুত দ্রুত 2 মিনিট সময়, খাতায় লেখো, খাতায় লেখো, দেখে দেখে লেখো বাবা, কোনো সমস্যা নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এবং জানো, বিসিএস এর 3টা প্রশ্ন আছে এখানে, বিসিএস এর 3টা প্রশ্ন, এই শুধু এই প্রকার ভেতেই 3টা প্রশ্ন বিসিএস এ আসছে। আমি বারবার বলি যে তোমাদের এই ক্যাডেট কলেজের পরীক্ষা মিনি বিসিএস, সো তোমাদেরও এগুলা পড়তে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, সবাই দেখে দেখে লেখো, কোনো সমস্যা নেই, দ্রুত। ওকে, নুজহাত তুমিও লেখো বাবা, তুমিও লেখো। মুখস্থ হয়েছে এখন, কিন্তু আচ্ছা ঠিক আছে, মুখস্থ এখন হয়েছে, কিন্তু আমরা তো শুধু এখনকার জন্য পড়ছি না, ভবিষ্যতের জন্য পড়ছি। ঠিক আছে, হয়ে গেছে, সবার হয়ে গেছে? দ্রুত স্যার দ্রুত। একটু বাকি। আচ্ছা ঠিক আছে, দ্রুত দ্রুত হাত চালাও বাবা। হয়েছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে স্যার গেছে। একটু বাকি। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, যার যার হয়ে গেছে, তারা তারা সবাই হ্যান্ড রেজ করে রাখো তো দেখি, হ্যান্ড রেজ করো, ভার্চুয়াল হ্যান্ড রেজ। ওকে, যার যার হয়ে গেছে তারা তারা হ্যান্ড রেজ করে রাখো। ওকে, মালিহা আছো বাবা? হ্যাঁ, মালিহা, তুমি বলো দেখি যে অর্থগত হবে শব্দ কত প্রকার? স্যার 3 প্রকার। আচ্ছা, ওয়েট, এখন কেউ বলবে না, 3 প্রকার, রাইট? আচ্ছা, ঠিক আছে। আনিকা, আনিকা বলো তো দেখি যে আহ 3 প্রকার, 3 প্রকারের মধ্যে প্রথম বা যে কোনো একটা নাম বলো, যে কোনো একটা নাম বলো। মানে হচ্ছে কি, 3 প্রকার না, গঠনগত হবে 3 প্রকার, এই 3 প্রকারের যে কোনো একটা প্রকারের নাম বলো। যৌগিক শব্দ। যৌগিক শব্দ। ওকে, তাসনিম, তাসনিম তাবাসসুম। জি আচ্ছা, স্যার। তুমি আরেকটা বলো দেখি, যৌগিক বাদ দিয়ে। যোগরূপ শব্দ। যোগ রূঢ় শব্দ। ওকে, থ্যাংক ইউ। ইস্তিয়াক, ইস্তিয়াক আল তৈয়ব। স্যার তাই না? তায়েব, সরি বাবা, আই এম সরি, আমি ইস্তিয়াক বলবো, চলবে? ওকে স্যার। সবাই কি নামে ডাকে, ইস্তিয়াক? না স্যার, তাইব। তাইব, আচ্ছা তাইব আমি বলবো, যাও। আচ্ছা, তুমি বলো দেখি, আরেকটা কি বাকি আছে, কোন প্রকার বাকি আছে? স্যার যৌগিক। যৌগিক শব্দ, থ্যাংক ইউ সো মাচ। মেহরাব, জি। মেহরাব, যাদের যাদের ধরা হয়েছে তারা তারা হ্যান্ড নামিয়ে ফেলো। মেহরাব, মেহরাব বলো যে উৎসগত হবে কত প্রকার? 5 প্রকার স্যার। পাঁচ। স্যার জি। ও যে যৌগিক পাঁচ বললো, প্রকার যৌগিক তো ফার্স্টেই একজন বলছে। আচ্ছা, স্যার যোগ রুল ফার্স্টে হবে। বলছে, যোগ রূঢ় বলেছে বাবা, যোগ রূঢ় বলেছে। স্যার যৌগিক। স্যার যৌগিকও যৌগিকও বলছে। বলেছে। আচ্ছা, যৌগিক, রূঢ়, যোগ রূঢ়, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ, ও রোনোটা বলে নাই। আচ্ছা ঠিক রুলটা আছে, বলেন। ওকে ঠিক আছে। আমি কাকে ধরলাম মাত্র, কাকে ধরেছি মাত্র, কাকে জিজ্ঞেস করলাম? উৎসগত। মেয়েরা বলছেন কে স্যার? মেহরাব, মেহরাব। স্যার আমি কে? হ্যাঁ, কত ভাবে, কত প্রকার বলো দেখি, 5 উৎসগত প্রকার হবে স্যার। কত প্রকার? 5 প্রকার।
ওকে, মুনিম। মুনিম, হ্যাঁ, 5 প্রকার। প্রথমে বলো, 2টা প্রকারের নাম বলো। স্যার উৎসগতর, হ্যাঁ, উৎসগতর। দেশি বিদেশি। ওকে, আরে বাপ রে বাপ, একদম সোজা সোজা 2টা বেছে নিলা, হ্যাঁ, খুব চালাক। আচ্ছা, নুজহাত, বাকি 3টার নাম বলো বাবা। কি? বাকি 3টার নাম বলো, দেশি বিদেশি বল। তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ, পাঁচটাই বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর ঈশান। Yes, sir. ঈশান, যাক, তুমি তো বোধহয় লাস্ট দিন শুয়েছিলে না? শুয়ে শুয়ে ক্লাস করছিলে। আচ্ছা। No, sir. আচ্ছা, আমাকে এখন বলো, তুমি না তাহলে, তাহলে আমাকে বলো যে গঠনগতভাবে কত প্রকার? স্যার, 2 দুই প্রকার। প্রকার। আচ্ছা, মাহাদি, কি কি বলো দেখি। মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ, সাধিত শব্দ। যাদেরকে ধরেছি তারা হ্যান্ড নামিয়ে ফেলো। আবার আমরা ক্লাসে যাব, এবং যাদেরকে ধরি নাই তারা সবাই রেডি। ওকে, তার মানে এটা আমাদের হয়ে গেছে, তাই তো? গাও 235 মনে থাকবে সবার? বলো, মনে থাকবে? জি স্যার। ওকে, ইয়েস। থ্যাংক ইউ। জি জি, স্যার। স্যার। ইয়েস প্রথমে স্যার। আসলাম মৌলিক শব্দ নিয়ে। ঠিক আছে, মৌলিক শব্দ। আজকে আমরা গঠনগত এবং অর্থগত নিয়েই আলোচনা করব, কারণ এই শব্দের ব্যাপারটা খুবই জটিল যদি না বুঝতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু 4টা চ্যাপ্টার মিলিয়ে মিলিয়ে একটা স্লাইড, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এটা মাথায় রাখতে হবে। মৌলিক শব্দ, যে সকল শব্দকে আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায় না। মৌলিক শব্দ কি? যে সকল শব্দকে আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। যেমন এখানে আরেকটা আরেকটা লিখেছি, এটা লাল কালিতে লিখেছি, এটা মনে রাখার জন্য, কিন্তু এটা সংজ্ঞায় লিখতে পারবা না। যদি শব্দটিকে বিশ্লেষণ করা যায়ও, তবুও মূল শব্দের অর্থের সাথে তা সঙ্গতিপূর্ণ হবে না। ভালো করে একটু বুঝো, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে আরেকটা এখন শেয়ার করলাম, বললাম মৌলিক শব্দ কোনগুলা, যে শব্দগুলোকে বেসিক্যালি ভাঙা যায় না, যে শব্দগুলোকে কি করা যায় না, ভাঙা যায় না। দেখো, এতটুকু মাথা রাখবে, মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দটা যে শব্দটাকে কি করা যায় না, ভাঙা যায় না। ওকে, আমি এখন একটু লিখলাম। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে, ধরো হাত। কি লিখলাম? হাত। এখন অনেকেই বলবে, দেখো যে স্যার এটাকে ভাঙা যায়, হা আর যোগ ত, এটা ভাঙা যায়। ওকে, দেখি। আরেকটা জিনিস কিন্তু লিখেছিলাম যে এই যে ভাঙা অংশটা মূল শব্দের অনুগামী হয় না। হাত মানে আমরা জানি হাত। ওকে, তাহলে দেখো, এই যে হা আর ত, হা মানে তো মুখ, হা আর ত এর কোনো মিনিং নাই। এই হা কি এই শব্দের সাথে কোনো সঙ্গতিপূর্ণ অর্থ দিচ্ছে? দিচ্ছে না কিন্তু। তাই দেখো, এই হাতকে কিন্তু আমরা ভাঙতে পারি না। আমরা জোর করে যদি ভাঙতেও যাই, তাহলে কিন্তু কি করতেছি, এই যে এর সাথে এর কোনো রিলেশনই নাই। ব্যাপারটা কি বুঝেছো নাকি বুঝো নাই? তারপরে যেমন আমি বললাম ফুল, এই যে ফুলকে কিন্তু নর্মালি ভাঙা যায় না। ফুলকে ভাঙতে পারবা? ভাঙতে পারবা না। তারপরে যদি জোর করে ভাঙি, দিলাম ফু আর ল, তার মানে কি, ফু দেওয়া আর ফুল কি একই জিনিস হলো? জোর করেও যদি ভাঙি, তার মানে দেখো, যেই শব্দকে আমরা কি করতে পারি না, যেই শব্দকে আমরা ভাঙতে পারি না, সেই শব্দটা হচ্ছে কি, সেই শব্দটা হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ হচ্ছে কি, যেমন পদার্থর জিনিস, মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি, ভাঙলে শুধু ওইটাই পাবা, বুঝছো? ওটাই পাবা। তো এই যে হাত, এটাকে ভাঙা যাবে না। মৌলিককে যেমন ভাঙা যায় না, এই যে এই হাত বা এই শব্দ, মৌলিক শব্দগুলোকে ভাঙা যাবে না। যেমন আমি বললাম যে গোলাপ, যদি বললাম গোলাপ, গোলাপকে ভাঙতে পারবা না। গোলাপকে কিন্তু ভাঙতে পারবো না। কিন্তু দেখো, আমি যদি বলতাম যে হাত বলেছি, আমি লিখেছি হাতা, তার মানে দেখো মূল শব্দটা কি বলো দেখি। এই যে মূল শব্দটা হচ্ছে হাত, তার সাথে কিন্তু প্রত্যয় যুক্ত হয়েছে। বললাম যে প্রত্যয় কিন্তু শব্দের শেষে যুক্ত হয়, হাত যোগ আ, তাই কি না? তো দেখো, মূল শব্দটা কিন্তু হাত আর আ প্রত্যয় যুক্ত হয়েছে। তার মানে মৌলিক শব্দের সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয়ে কোনো শব্দ, নতুন শব্দ গঠন করে, তখন সেটা কিন্তু সাধিত শব্দ হয়ে যায়। এটা আমি ইজি ওয়েতে বললাম। হ্যাঁ, অর্ণ বাবা বলো, কিছু বলবে? আচ্ছা, স্যার হাত ডিরেক্ট বলছেন। এই যেমন দেখো হাত, আবার দেখো হাতা। এই যে দেখো, হাত যোগ আ, হাতা। আমরা বলি না হাতা? তো কি হাতা, কি হাতা, ফুল হাতা, হাফ হাতা, তার মানে হাত রিলেটেডই তো। তার মানে এর সাথে কিন্তু এর সঙ্গতিপূর্ণ অর্থ আছে, তাই কি না?
তো দেখো ব্যাপারটা কি, দুইটা জিনিস পড়লাম কি কি, যে মৌলিক শব্দ মূলত ভাঙা যায় না, এক, মৌলিক শব্দ মূলত কি করা যায় না, ভাঙা যায় না, আর সাধিত শব্দ ভেঙে আমরা মৌলিক শব্দ পাই। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি, কি বললাম আরেকবার দেখি, যে সকল শব্দকে আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে, অর্থযুক্ত থাকতে হবে, ভাঙলে যেন অর্থ পাওয়া যায় ওই শব্দের, ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায় না, তাই হচ্ছে মৌলিক শব্দ। যেমন এই যে আরেকটা জিনিস লিখেছি, যে শব্দটিকে বিশ্লেষণ করা যায়ও, যদি করা যায়, তাহলে তবুও তার মূল শব্দের অর্থের সাথে তার সঙ্গতিপূর্ণ হবে না। যেমন লিখেছি হাত, ফুল, পা, গোলাপ। এরপর দেখো, এতটুকু বুঝুনি কে, এতটুকু কে বুঝুনি, সবাই বুঝেছো? আচ্ছা, ইয়েস স্যার। এরপর দেখো যৌগিক শব্দ। যৌগিক শব্দটা কি, মাত্র তোমার, সরি যৌগিক না, আর এখানে সাধিত হবে রে, যোগ, আচ্ছা সাধিতকে আমরা যৌগিকও বলতে পারি। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে নেই, একটা মিনিট। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি জি, প্লিজ প্লিজ। আচ্ছা স্যার, আমাদের সকলেরই তো একটা একটা নাম আছে, ওই নামগুলি কি মৌলিক সংখ্যা না যৌগিক যৌগিক শব্দ নাকি মৌলিক যৌগিক শব্দ নাকি মৌলিক শব্দ, তাই তো এটা বলছো? না? বলো। হ্যালো, হ্যালো। ইয়েস স্যার, আমার বোধহয় বললো। আচ্ছা, মৌলিক শব্দ না যৌগিক শব্দ, তাই তো? এখন তোমার নামের যদি মিনিং থেকে থাকে, যেমন মনে করো যে আরিফ, আ যোগ রিফ যদি বলি, আমার আরিফ শব্দের তো নিজস্ব কোনো মিনিং নেই বাবা। শব্দ ঠিক আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু ওটার তো কোনো মিনিং থাকতে হবে, তাই না? বলো। স্যার নামের তো অর্থ থাকে। হ্যাঁ, নামের অর্থর আলাদা জিনিস, কিন্তু আরিফ শুধু কি কোনো রকমের অর্থ কি দিচ্ছে কিনা, আমি এটাই বললাম, দিচ্ছে কোনো রকমের অর্থ। স্যার ভাষায় কোনো অর্থ দেয় না, কিন্তু হ্যাঁ, তার মানে ভাষায় যেহেতু অর্থ দিচ্ছে না, তার মানে এই শব্দটা কি মৌলিক শব্দ, এটাকে আর ভাঙতে পারবে না তো তুমি। আ যোগ রিফ, বলো আয়ের কি মিনিং আর রিফের কি মিনিং বলো। নুজহাত তুমি বললাম, নুজহাত বলো, নুজ যোগ হাত, তার মানে নুজের সাথে কোনো হাতের কোনো মিনিং আছে বলো, আসতেছে আমি না, একটু তার মানে। এর জন্য স্যার লিখে হাত হচ্ছে এই যে এই হাত, আর নুজ মানে কি? আচ্ছা, তো এটা এত কমপ্লেক্সে গেলে কিন্তু জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি এই নামগুলো কিন্তু মৌলিক শব্দ, ঠিক আছে, এটাকে ভেঙে তুমি কিছুই পাবে না। ঠিক আছে, ওকে। আমার কথা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? যতগুলো নাম আছে সবগুলো কিন্তু মৌলিক শব্দ। আচ্ছা, আসি এখন আমরা, আমি লিখেছি সাধিত শব্দ। দেখো, যে সকল শব্দকে অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায়, মানে কি অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায়, যে মাত্র আমি লিখলাম যে হাত যোগ হাতা, হাতাটা কিন্তু কি হয়েছে, কি সাধিত শব্দ। এবং দেখো এখানে লিখেছি লাল মার্কে, বিশ্লেষিত অর্থ মূল শব্দের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হবে। আবার আরেকটা স্ল্যাশ দিয়ে লিখেছি মৌলিক শব্দ প্লাস প্রত্যয়। এতটুকু বুঝছো কিনা দেখো, যেমন হাত যোগ হাতা, ফুল এলো কি, ফুল যোগ এলো, ফুল এলো, পাতা, এই যে দেখো পাতা, পাতা কি সাধিত শব্দ কিনা, আমি পাতা নিজের ইচ্ছায় লিখেছি, তোমরা বলো যে পা যোগ তা, বলো দেখি পাতা কি সাধিত শব্দ? হ্যাঁ স্যার। এ, এ, আসলে সাধিত শব্দ? না স্যার, পায়ের তো পা পা প- না স্যার, পা প্লাস তো, স্যার কিন্তু স্যার এখানে মৌলিক শব্দ। পাতা কি সাধিত শব্দ, এটা বলো, জাস্ট এইটুক বলো। না স্যার, না স্যার, তার মানে না, পাতা কিন্তু সাধিত শব্দ না। পাতা কি ভাঙলে কি পা যোক্তা, এই পা যোক্তা, পাতা হচ্ছে কোথায়, পাতা গাছের পাতা, আর আমরা পা পাচ্ছি, পায়ের সাথে গাছের পাতার কোনো মিল আছে? না না স্যার, তার মানে ওটা কি সাধিত শব্দ হবে? না না স্যার, স্যার, ওটা কি শব্দ হবে? ওটা স্যার মৌলিক শব্দ। মৌলিক শব্দ। স্যার মৌলিক মৌলিক শব্দ। সংখ্যা। আচ্ছা, এরপর আসি গোলাপি। গোলাপি বলো দেখি, গোলাপি কি সাধিত শব্দ হচ্ছে? গোল আপি। এই যে আবার গোলাপ, এই যে মাথা, এই আমি দেখাচ্ছি, গোল স্যার যোগ, হয় না। কেন হবে না, এই ভালো করে বোঝো, দেখো আমি লিখেছিলাম গোলাপ, গোলাপ হচ্ছে তোমার কি? গোলাপ কি? গোলাপ হচ্ছে একটা মৌলিক শব্দ, গোলাপকে গোলাপ একটা ফুল, কি? কিন্তু গোলাপ বলে এই যে গোলাপি হবে সেটা তো না। গোলাপ কিন্তু ফুল তো আর গোলাপ গোলাপি যোগ রঙের কি, ফুল হয় না। ভালো করে বোঝো, গোলাপ যোগ কি, গোলাপি না? ভালো হ্যাঁ। করে, গোলাপ যোগ এটাকে আমরা কি লিখছি, গোলাপি। তার মানে গোলাপি রংটা কি গোলাপের মতো রং নাকি? তো ব্যাপারটা কি, একটা আমি কি পেয়েছি, ইয়েস স্যার। পেয়েছি আর একটা প্রত্যয় পেয়েছি, তার গোলাপ কি মৌলিক যোগ, কি মৌলিক যোগ প্রত্যয়। তার মানে দেখো, মৌলিক যোগ প্রত্যয় হলো আমরা সেটা সেই শব্দটাকে কি বলবো,
মৌলিক যোগ প্রত্যয় যদি হয় তাহলে সেই শব্দটা কি বলবো? সাধিত শব্দ। সাধিত গোলাপ সাধিত শব্দ। শব্দ। আহা, আরো অনেক উদাহরণ ধরবো, কিন্তু বলবো, ধরবো, এতটুকু মাথা রাখো, কিন্তু বুঝতে হবে বাবারা। আবার বললাম, মৌলিক শব্দ হচ্ছে যেটাকে, যেই শব্দকে ভাঙতে পারবা না। আর সাধিত শব্দ হচ্ছে সেই শব্দটা, শর্টকাটে বলছি, যেটা ভাঙলে মৌলিক শব্দ আর প্রত্যয় পাবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে শব্দের শেষে বসে। ক্লিয়ার? ইয়েস। Yes, স্যার সাধিত শব্দ। জি জি। তাহলে তাহলে গোলাপি মৌলিক শব্দ, মানে ধরু সাধিত শব্দ। হ্যাঁ, গোলাপি সাধিত শব্দ। গোলাপ গোলাপ যোগ ই, তাই না? গোলাপ যোগ ই, গোলাপি। মানে মাথা রাখবে যে, দেখো, আচ্ছা, আমি আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, হ্যাঁ, একটু দেখো, তাহলে বুঝতে পারবা। ধরো, উম ধরো যে হচ্ছে, আমি এখানে, এটা বুঝতে পারলে কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ, আমি এটাতে এফোর্ট দিতে রাজি আছি। দেখো, দেখা যাচ্ছে না এটা? দেখা তো যাচ্ছে? ভালো করে বোঝো। যখন আমি হাতা বললাম, তাই তো, একটা জি হাতাকে স্যার বলার পর হাত যোগ আ, মানে একটা পূর্ণ শব্দ। পূর্ণ শব্দ যখন পাবো, তখন মনে রাখবা যে একটা শব্দ ভাঙার পর যদি পূর্ণ শব্দ পাই, মানে ওই শব্দটা যদি মিনিং হয়, এবং ওই মিনিংটা যদি এই যে মূল মূল যে শব্দটা আমরা যেটাকে ভাঙতেছি, ওই শব্দের অনুগামী হয়, মূল যদি একটা শব্দ আমরা পাই, সেই শব্দটা হবে সাধিত শব্দ। মানে যদি কোনো শব্দকে ভেঙে আমরা একটা পূর্ণ শব্দ পাই, ঠিক আছে, সেটা হবে একটা সাধিত শব্দ। এতটুকু মাথায় রাখতে হবে। বুঝছো নাকি বুঝো না? আর যদি পূর্ণ শব্দ না পাই, তাহলে সেটা কিন্তু সাধিত শব্দ না, সেটা হবে মৌলিক শব্দ। ক্লিয়ার? মানে যেই শব্দকে ভাঙা যায়, একদম ক্লিয়ার, মানে ইজি জিনিস, যেই শব্দকে ভাঙা যায় সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে কি সাধিত শব্দ। আর যে শব্দকে ভাঙা যায় না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মৌলিক মৌলিক শব্দ মৌলিক ভাঙা যায় না, সেটা হচ্ছে মৌলিক। আর যেটা ভাঙা যায় সেটা হচ্ছে কি সাধিত শব্দ। শব্দ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সবাই বলো। ইয়েস Yes, স্যার। স্যার স্যার। তাহলে এখন আমি একজন ধরবো। আমার কি এই যে সাদা শীটটা দেখা যাচ্ছে? জি জি স্যার। জি স্যার স্যার। যাদেরকে ধরি নেই, তারা তারা হ্যান্ড রেইজ করে রাখবে। এটা তো হচ্ছে যাদেরকে ধরিনি তাদেরকে তারা হ্যান্ড রেইজ করে রাখবে। আর সবাইকেই ধরেন। আচ্ছা, আচ্ছা, সবাইকে আমার ইচ্ছা, আগে যাদেরকে ধরিনি তাদেরকে আগে ধরবো। সবাইকেই ধরবো আবারও। যদি আমি বলি, যদি বললাম, ধরো, উম যদি বলি যে হচ্ছে, আচ্ছা, আহ এখানে বললাম পা, শুধু পা বলেছি, শুধু পা, শুধু পা বললাম। এটা কি শব্দ? প্রাচুর্য। প্রাচুর্য, তুমি বলো তো দেখি, পা কি শব্দ? এটা স্যার যৌগিক। পা কে ভাঙতে পারবে? এই, পা কে কি ভাঙতে পারবে? না স্যার। বলো, পা কে ভাঙতে পারবে? না স্যার। তার মানে কেন এটা যৌগিক বললে? বলো, পা কি হবে? কে বলতে পারবে? আমি নাকি যাকে বলবো সে বলবে, আমাকে বলো। আমি পারবো। স্যার আমি পারবো। আচ্ছা, ঠিক আমি আছে, পারবো। ওকে, থ্যাংক ইউ। আমি পারবো। ওয়েট ওয়েট, সবাই মিউট, সবাই মিউট। প্রাচুর্য বাবা, এটা কেন যোগ সাধিত শব্দ হবে? কোনো ভাবে, এই, সবাই মিউট, সবাই মিউট। দেখো, পাকে ভাঙা যায়, তো কা, এটা তো হইলো পকে। আপনার কথা বলতে অনেক শব্দ হচ্ছে। সবাই মিউট করো বাবা, কাইন্ডলি। দেখো, প যোগ আ, এটা কোনো শব্দ হয়েছে? পা, প, প কোনো শব্দ? প তো কোনো শব্দ না বাবা, তাই না? তার মানে পা কি, এটাকে ভাঙা যাচ্ছে না। পা হচ্ছে কি একটা, পা হচ্ছে একটা মৌলিক শব্দ। আচ্ছা, এখন বলবে, আমাকে বলবে এখন, বলবে, আরাফ,
Yes, sir. আরাফ বলবে, আরাফ বলবে যে আমি বললাম বললাম বাঘা, কি বলেছি, বাঘা বাঘা প্লেয়ার। এত বাঘা বাঘা প্লেয়ার আসলো কেউ পারলো না। এখন বলো দেখি, আগে বলো বাঘাটাকে ভাঙতে পারবো আমরা? No, sir. আগে দেখো বাঘাটাকে কোনোভাবে ভেঙে কোনো শব্দে রূপান্তর করা যায়? স্যার ভাঙা যাবে কিন্তু শব্দ রূপান্তর করা যাবে না। দেখি কিভাবে। বা যোগ ঘা বলছো? তুমি কি বা যোগ ঘা বলছো এরকম? নো স্যার। আরাফ, যে বললাম বা যোগ ঘা এরকম কিছু বলছো? না স্যার। কেন, কি কি বলছো? এটাকে ভাঙলে কি পাইতে পারে আমরা, বলো দেখি। বা যোগ ঘা গ। কেন আমি এইভাবে এইভাবে ভাঙতে পারি না? বাঘ যোগ আ লিখতে পারি না? বাঘ যোগ আ, বাঘা। ইয়েস স্যার। তো বাঘা কাকে বলা হয়? যে হচ্ছে যার সাহস অনেক বেশি। তো বাঘের সাহস অনেক বেশি না? ইয়েস হ্যাঁ, স্যার। তার মানে এটা কি শব্দ? বাঘাটা কি শব্দ হবে? কে বলবে? রাইসা বলো দেখি। আরাফ দাঁড়াও, রাইসা বলবে। রাইসা, এটা বাঘা, সাধিত শব্দ। তার মানে বাঘা সাধিত শব্দ। এতটুকু কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো। একটা জি শব্দ স্যার। আছে, বুঝতে পেরেছি। আমরা জি অনেক, স্যার বুঝতে পারছি। হ্যাঁ আমরা অনেক ওয়েতে কি করব, শব্দটাকে ভাঙার চেষ্টা করবো। যদি শব্দটাকে ভাঙতে পারি তাহলে সেটা সাধিত শব্দ হয়ে যাবে। মানে মূল একটা শব্দ যদি আমরা পাই, ঠিক আছে, একটা পূর্ণ যদি শব্দ পাই তার মানে সেই শব্দটা কি হবে? একটা সাধিত শব্দ। আর যদি না করতে পারি তাহলে সেটা সাধিত শব্দ না, সেটা মৌলিক শব্দ। এতটুকু ক্লিয়ার মনে হয় আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন আমরা স্লাইডে চলে যাব। ওকে, যারা যারা ধরিনি এখনো হ্যান্ড রেজ করে রাখবেন কাইন্ডলি। হুম, আবার যাদের এদেরকে ধরা শেষ হয়ে গেলে সবাই হ্যান্ড রেজ করে রাখবে। আচ্ছা, তার মানে মৌলিক সাধিত শেষ বাবা। এখন আমরা কিসে যাব ভালো করে বোঝো। মৌলিক এবং সাধিত শেষ, এই যে আমি তোমাদের একটু কি করেছি দেখো। হাত, হা যোগ ত মূল শব্দের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দেখো হা আর ত মূল শব্দের সাথে সঙ্গতিপূর্ণ, জোর করে আমি সেটা করতে যাচ্ছি। তো যেহেতু মূল শব্দের সাথে সঙ্গতিপূর্ণ নয়, তার মানে কি হাত হচ্ছে কি মৌলিক শব্দ। এই যে হাতাকে আমি ভেঙেছি, হাত যোগ আ, ভালো করে বোঝো কিন্তু। ফুল, এই যে ফু যোগ ল মূল শব্দের সাথে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু ফুল এলো, ফুল যোগে এলো। দেখো ফুল এলো মানে কি, যে আমাদের নেতাকে, আওয়ামী লীগের সময় দেখতাম যে আমাদের নেতাকে ফুল এলো শুভেচ্ছা, ফুল এলো, ফুল এলো মালা, মানে ফুলের মালা, ফুলের স্বাগতম। তার মানে ফুল এলো, এই জিনিসটা কিন্তু এই মূল শব্দের অনুগামী। গোলাপ, গোল যোগ আপ হচ্ছে গোল যোগ আপ কি হয়? গোল যদিও হয়, গোলাপ ফুল কি গোলই হবে? মূল শব্দের সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ না। কিন্তু গোলাপ, গোলাপ যোগ ই গোলাপি, গোলাপের মতো দেখতে তাই গোলাপি বলা হয়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আমরা আসব অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? তিন তিন প্রকার। প্রকার। গাও 35 মনে, প্রকার। গাও 235 মনে আছে? গাও জি 235। স্যার। ইয়েস স্যার মনে আছে। ঠিক আছে, ইয়েস স্যার আছে। কিন্তু আমরা গঠনগত এবং অর্থগত নিয়েই আলোচনা করব। তারপরে পরের ক্লাসে আমরা উৎসগত, উৎসগত অনেক অনেক, উৎসগত নিয়ে আমি মনে হয় 2টা ক্লাস নিতে পারি যদি একটা ক্লাসে কমপ্লিট না হয়। কারণ আমরা মনে করো যে ধরো যারা বিসিএস পরীক্ষার্থীরা আছে তারাও কিন্তু হচ্ছে এই যে শব্দের ভান্ডারগুলো মুখস্থ করে। তো আমি তোমাদের কিছু টেকনিক, কিছু টোটকা দিয়ে দিয়ে মুখস্থ করাবো, মনে থাকবে আজীবন যদি মনে রাখতে পারো। ঠিক আছে, এগুলো আমি হচ্ছে আমার ক্যাডেট কলেজ লাইফের পড়া, কোচিং এ বা আমি পড়ার সময় আমি কিন্তু এগুলা মুখস্থ করেছিলাম, এখনো আমার মুখস্থ আছে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কিভাবে কি পড়তে হয়। যেমন তোমরা ইংলিশে পড়ো না, ইংলিশে ফ্রেজ ইডিয়মস পড়বে সামনে হয়তোবা। ইংলিশে ফ্রেজ ইডিয়মস যখন পড়বে, যে দেখবে যে হচ্ছে প্রথমে প্রথম প্রথম তোমাদের হচ্ছে থাকবে হচ্ছে দেখবে যে এবিসি, প্রাথমিক জ্ঞান। এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। এরপরে দ্বিতীয়টা থাকবে হচ্ছে এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা। তারপরে থাকবে এ বেড অফ ছোট্ট টেবিল লেন জানালাম না। কণ্টক একটা সজ্জা। টেপটনের জায়গা আছে। ইয়েটা আছে। মিউট করে, নিউজ একটু মিউট কর বাবা। তো এই যে জিনিসগুলো তোমরা এখন যা পড়ছো তা আজীবন কাজে দিবে। আমি এই জন্য বলছি যে আমি লড়বো একবার, একবারে লড়বো, এবং এমন ভাবে লড়বো যেন স্টাবলিশ হয়ে যায় আমার এক্সিস্টেন্সটা। ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে একবারই আমি এমন এফোর্ট দিব
যেন আজীবন আমার এটা কাজে লাগে। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলি যে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। ট্যালেন্ট কি? জন্মগতভাবে সে হচ্ছে কি হয়তো বা একটু ম্যাচিউরড ব্রেইন নিয়ে জন্মগ্রহণ করেছে, সেটা কি অল্প পড়লেই হয়ে যায়। কিন্তু আমি এতটুকু মানি যে হচ্ছে কি যে হার্ড ওয়ার্ক করবে, যে হার্ড ওয়ার্ক করবে তার মানে কি সাকসেস নিশ্চিত। সো হার্ড ওয়ার্ক করতে হবে। এখন যেটা পড়াচ্ছি আজীবন কাজে দেবে। দেখবে একটা সময় বলবে যে হ্যাঁ আরিফ স্যার এটা অনেক আগে পড়িয়েছিল, এখনো মনে আছে, যদি কি থাকো, মনোযোগী থাকো। ঠিক আছে, এই যে গাও 235 অনেক জায়গায় পাবে এরকম। তোমরা আমার কাছ থেকে পেয়েছো, ধরো এটা যদি মনে রাখতে পারো তোমরা অন্য কাউকে বলতে পারবে গাও 235। এত সুন্দর একটা টেকনিক। গঠনগত, অর্থগত, উৎসগত। গঠনগত 2 প্রকার, অর্থগত 3 প্রকার, আর কি উৎসগত 5 প্রকার। তাই কিনা? আচ্ছা, আমরা পড়াশোনায় যাই এখন। যাই হোক, অর্থ অনুসারে 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ় অথবা রূঢ়ি শব্দ এবং যোগ রূঢ় শব্দ। দেখো এখানে একটা জিনিস, আমি সবগুলোতে একই জিনিস আছে। দেখো, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ, তিনটাতে একই জিনিস আছে, শুধু ভিন্ন ভিন্ন একটা জিনিস আছে। যৌগিক শব্দ হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ হচ্ছে একই। মানে ব্যুৎপত্তিগত অর্থ ওটার যে উৎপত্তিগত অর্থ, বংশের উৎপত্তি, যেখান থেকে শব্দটা এসেছে এবং বর্তমানে যে ব্যবহার করছি, এই শব্দের অর্থটা হচ্ছে একই। কিন্তু রূঢ় এবং যোগ রূঢ়তে হচ্ছে কি এইগুলা ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ হয়ে যায় ভিন্ন। ক্লিয়ার? আচ্ছা, রূঢ়তে ব্যুৎপত্তিগত অর্থ অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয় কিসের কিসের প্রয়োগে? উপসর্গ, সন্ধি, প্রত্যয় সাধিত শব্দের প্রয়োগে। কিন্তু যোগ রূঢ়তে এটা তোমরা বলতে পারো স্যার দুটোতে একই রকম হয়ে গেল। পার্থক্য হচ্ছে কি, একটা হয় হচ্ছে উপসর্গ, সন্ধি, প্রত্যয় সাধিত শব্দ দিয়ে, আর আরেকটা হয় হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন হয় সমাস নিষ্পন্ন পদ শব্দ দিয়ে। দেখো এখন আমি তোমাদেরকে একটু উদাহরণ দেই। যেমন যৌগিক শব্দ বললাম, দেখো গায়ক লিখেছে এখানে গই যোগ নক অথবা অক। নক বা অক তখনই ব্যবহার করা হয় যখন কিছু করা হয়, তার সাথে ব্যবহার করা হয় যখন কিছু করা হয়। গই মানে হচ্ছে গান, তার মানে গান করে যে। তো গায়ককে আমরা কি বলি? যে গান গাচ্ছে তাকে আমরা বলি না গায়ক? নাকি অন্য কাউকে বলি? যে হচ্ছে দাঁড়া দাঁড়া দেখতেছে তাকে গায়ক বলি নাকি না? যে গান করে তাকেই তো গায়ক বলি। তার মানে দেখো, এইটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, বংশের উৎপত্তিগত অর্থ। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ হচ্ছে সেম। ব্যবহারিক অর্থ কি? আমরা তো এখন আর গই যোগ নক বলি না, এখন বলি কি গায়ক। এই যে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যদি একই হয়, তাহলে সেই শব্দকে বলবো আমরা কি? যৌগিক শব্দ। কে কে বোঝো নাই আমার এইখানটায়? কে কে বোঝো নাই সেটা আমাকে বলতে হবে। বলো কে কে বোঝো নেই? স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন? আরেকবার বলছি, যৌগিক শব্দটা কি? যৌগিক, রূঢ় এবং যোগরূঢ় শব্দের পার্থক্যটা কি? যৌগিক শব্দতে হচ্ছে ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু একই যৌগিক শব্দতে। রূঢ় এবং যোগরূঢ় শব্দতে কিন্তু ব্যবহারিক এবং কি ব্যুৎপত্তিগত অর্থ একই না। রূঢ়তে হয় কি, কি হয় উপসর্গ, সন্ধি এবং প্রত্যয় দিয়ে কি হয় ভিন্ন অর্থ দেয়। কিন্তু যোগ রূঢ়তা দেয় হচ্ছে কি সমাস পদ, সমাস দ্বারা নিষ্পন্ন পদ দিয়ে তারপর দেখা যে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই না, ভিন্ন আর কি। ক্লিয়ার? আমার কথাকে বুঝতে পারছো? যৌগিক শব্দ হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। যেমন আমি লিখেছি গায়ক, গায়কটা কি? এটা একটু এগুলা কিন্তু এই যে এইখানে লিখেছে গায়ক, মধুর, বাবুয়ানা, দৌহিত্র, চিকামারা, দেয়াল লিখন। বিভিন্ন চাকরির পরীক্ষায়, ক্যারেট কলেজের পরীক্ষায় এই শব্দগুলো অনেক অনেকবার এসেছে, অনেকবার। বুঝছো নাকি বুঝো নাই? যেহেতু তোমাদেরকে বারবার বলছি এটা মিনি বিসিএস, প্রস্তুতি নিতে হবে শক্ত সামর্থ্য করে, একদম কোনো হেলাফেলার কিছু নাই। দেখো মধুর, মধু যোগ র, এই যে তার মানে মধুর সম্পর্ক, মধুর মতো যে সম্পর্ক, মিষ্টি সম্পর্ক। বাবু আনা, বাবু আনা, এই যে ফিটফাট বাবুদের মতো ঘুরে বেড়ায় না, তাদেরকে আমরা বলি বাবু আনা। দৌহিত্র, দৌহিত্রকে যদি ভাঙি তাহলে হবে দুহিতা যোগ এষ্ণ। এটা হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং এটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আর দৌহিত্র মানে কি? যে কন্যা জাত। দুহিতা মানে হচ্ছে কন্যা, আর এষ্ণ মানে হচ্ছে পঙ্কজের আসল মিনিং কি? পদ্ম। ভালো করে বুঝতে হবে। নর্মালি কি পঙ্কজ যখন আসবে এক কথায় প্রকাশ, দেখবে কি পঙ্কে জন্মে যা,
ঠিক আছে, কিন্তু পঙ্কজের আসল মিনিং হচ্ছে পদ্ম। কাদায় তো অনেক কিছু জন্মে, কিন্তু আসল মিনিং কি? অনেক অর্থ আছে, কিন্তু আমরা ব্যবহার করি কি যোগরূঢ়তে একটি। সেটা কি? পঙ্কজের একটা ওয়ার্ড মিনিং হচ্ছে কি? কি বলো দেখি? পদ্ম। আরেকটা যেমন দেখো, এখানে তোমাদেরকে বললাম, আচ্ছা দেখো, জলদ, জল দেয় যে, এখন জল দেয় কি? ওই যে আমাদের হচ্ছে ওয়াসাও পানি দেয়, বৃষ্টিও পানি দেয়, তারপর হচ্ছে তোমার মামের বোতলও পানি পাওয়া যায়, তার মানে আমরা কি তাই পুকুরেও পানি পাওয়া যায়, তাকে কি আমরা জলদ বলবো? না। জলদ বেসিক্যালি মেঘকে বলা হয়, মেঘ হচ্ছে জলদ। সেম জিনিস বেতার, নেই তার যার। এখন এই যে রেডিও বানানো কিন্তু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, ও অনেক জায়গায় ব্যবহার দেখেছে, কিন্তু রেডিও বানানো কিন্তু 29 ওকার, এটা এখন ব্যবহার করা হয়। দেখো বেতার, নেই তার যার, বেতারকে অনেক রকমের, যেমন মোবাইলও কিন্তু একটা বেতারের মতো ব্যবহার করা হয়, কিন্তু আসল মিনিং কি? অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে, কিন্তু আমরা ব্যবহার করি কি? রেডিও। মহাযাত্রা, মহা সমারোহে যাত্রা, মনে করো যে ধরো, ধরো যে আমি তোমাদেরকে আমার বিয়েতে তোমাদেরকে দাওয়াত দিব, দাওয়াত না দিলাম, আচ্ছা যাই হোক দাওয়াত দিলাম, তো যাই হোক, ধরো তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, যাও দাওয়াত দিলাম। এখন আমি আমার বিয়েতে জাঁক জমক পূর্ণ করে একদম ঘোড়ার গাড়িতে চেপে আমি আসছি, ঠিক আছে, মহা সমারোহে যাত্রা, ঠিক আছে, মহাযাত্রা এটা হতে পারে। তারপরে মনে করো যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি হচ্ছে ধরো ইউএসএ যাচ্ছে, ওটাও একদম 10 জনের একটা টিম নিয়ে যাচ্ছে, ওটাও কিন্তু মহাসমারোহে যাত্রা হতে পারে, মহাসমারোহে যাত্রা, মহাযাত্রা হতে পারে। তারপরে মনে করো যে হচ্ছে আহ ধরো কোনো একটা ধরো কোনো একটা কলেজের রিউনিয়ন হচ্ছে, সবাই মিছিল করতে করতে মহাসমারোহে যাচ্ছে, মহাযাত্রা করে যাচ্ছে। এই যে দেখো, একটা একটা শব্দে কিন্তু অনেক অর্থ আছে, কিন্তু মহাযাত্রা মানে হচ্ছে মারা যাওয়া, ব্যবহার হয় হচ্ছে মহাযাত্রা মানে কি? মারা যাওয়া। অনেক অর্থ আছে, কিন্তু ব্যবহার করে একটি। আমার কথা কি বুঝতে পারছেন কিনা আপনারা? অনেক অর্থ আছে, ব্যবহার করে একটি, এটাই হবে যোগরূঢ়। ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এরপর দেখো, উদ্ভিদ মাটি ভেদ করে উঠে যা, আর মাটি ভেদ করে তো পানিও ওঠে, তারপর হচ্ছে জলপ্রপাতও আসে, তারপর হচ্ছে ওই যে লাভাও বের হয়, আমরা কি তাদেরকে উদ্ভিদ বলতে পারবো? না। উদ্ভিদ মানে মানে অনেক অর্থ থাকবে, কিন্তু ব্যবহার করব একটি। অনেক অর্থ থাকবে, ব্যবহার করব কি? একটি। একটু। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? যৌগিক শব্দ হচ্ছে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত হচ্ছে অর্থ একই। তারপর হচ্ছে রূঢ় শব্দ হচ্ছে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ ভিন্ন। এখানে কি কি ব্যবহার হবে? উপসর্গ, সন্ধি, প্রত্যয়। এরপর হচ্ছে যোগরূঢ় শব্দ কি? অনেক অর্থ হয়, কিন্তু ব্যবহার করে কি? একটি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমার বাপরে বাপ, অনেক ক্লিয়ার। ক্লিয়ার, সবার ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি অনেক বকবক করি না তোমাদের সাথে, হ্যাঁ? নো স্যার। নো স্যার। হ্যাঁ বলো, মালিহা কিছু বলছো? জি স্যার। স্যার এখানে যোগরূঢ় যেটা, যোগরূঢ় যেটা, সেখানে কি আমরা সমার্থক শব্দ যেটাকে বলে, মানে যেমন পদ্ম, সেখানে আমরা পঙ্কজ বলবো, এরকম কি সমার্থক শব্দ এরকম ভাবেই বলে না? যেমন আমরা একটা ওয়ার্ড ইউজ করি আর বাকিগুলো ইউজ করি না, ওইটাকে তো যোগরূঢ় বলে না? হ্যাঁ হ্যাঁ, অনেক অর্থ আছে, কিন্তু ব্যবহার করে একটি। সমার্থক শব্দ বলা যাবে না, তোমাকে বলতে হবে যে সমাস নিষ্পন্ন, বা এক কথায় প্রকাশ, যেমন হয় না, পঙ্কজ পঙ্কে জন্মে যা, জল জল দেয় যে, বেতার নেই তার যার। যখন সমাস পড়বো তখন দেখবা যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? সমাস, এগুলো সবগুলো সমাস নিষ্পন্ন পদ, বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এরপরে আসি হোমওয়ার্ক তোমাদের। দেখো কি দিয়েছি, হোমওয়ার্ক এবং অ্যান্ড এক্সাম্পলস। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ আলাদা করে সাজাও। এই মাত্র পাঁচটা দিয়েছি। রাজপুত, তৈল, জ্যাঠামি, বাঁশি, মাংস। এই পাঁচটা হচ্ছে কি? এই পাঁচটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এবং আমি বাড়ির কাজটা তো তুলবে, যারা যারা হাত তুলে আছে তাদেরকে তো ধরিনি, আমি এখন ধরবো। আনিকা, ফাতেমা, স্যার। তোমাকে ধরি। আমাকে ধরছেন, আমার একটা হ্যাঁ হ্যাঁ, স্যার। মোতাসিম, মোতাসিম, ইয়েস স্যার। আমাকে এখন বলো, আমাকে এখন বলবে যে আহ গোলাপ কোন শব্দ, মৌলিক না সাধিত? স্যার সাধিত শব্দ। মায়ের হবে এখন একদম ফটাস ফটাস। এই স্যার মৌলিক, গোলাপ, মৌলিক, মৌলিক। এই স্যার একটু বাংলা যায় না স্যার, ভুল করে হয়ে গেছে। সাত খণ্ড রামায়ণ পড়ে সীতাকার কি, হ্যাঁ, এইসব। এরপর এবার জারিফ, শাহরিয়ার, মাহিম,
মাহিম বলো যে হচ্ছে তুমি বলবে তুমি বলবে হচ্ছে সন্দেশ। সন্দেশ কোন শব্দ? রূঢ়, যোগরূঢ় না যৌগিক? আর তো জিজ্ঞেস সন্দেশ, সন্দেশ। এটা রূঢ় শব্দ। এই আস্তে, মেয়েরা। রূঢ় শব্দ। রূঢ় শব্দ, ঠিক আছে। কারেক্ট কিনা মেহরাব বলো, কারেক্ট? কি স্যার বলছে? রূঢ়, রূঢ় বলেছে। ইয়েস স্যার। কেন কারেক্ট সেটা বলবে তাসনিম। তাসনিম বাবা বলো তো দেখি কেন কারেক্ট, কেন কারেক্ট? আচ্ছা, কারণ দেখো সন্দেশ তো হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ডিফারেন্ট। আইনুন জারিয়া, আইনুনকে ধরি নেই বোধহয়। আইনুন ধরেছি তোমাকে? নো স্যার। আচ্ছা, তুমি আমাকে দেখছো আমার আসলে তীক্ষ্ণ তীক্ষ্ণ নজর। কে বাদ গেছে, হ্যান্ড রেজ করেনি কেন, আমি ধরে ফেলেছি, সমস্যা নাই। আইনুন, তুমি আমাকে বলো তো বাবা যে উম তুমি আমাকে বলো, একটু আগেই বললাম আহ মহাযাত্রা, মহাযাত্রা এটা কি? যৌগিক, রূঢ়, যোগরূঢ়? মাত্রই বললাম, অনেক, হ্যাঁ মাত্রই বললাম, বলো। যোগরূঢ়। যোগরূঢ়, থ্যাংক ইউ। এই কনফিউশন নিয়ে বললে হবে, কনফিডেন্সের সহিত বলতে হবে। আবার আরেকবার বলি, যৌগিক শব্দ কি? যার ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ সেম। রূঢ় শব্দ হচ্ছে যার ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ভিন্ন। এবং এগুলা কি কি শব্দ দিয়ে গঠিত হয়? তোমার হচ্ছে উপসর্গ, সন্ধি এবং প্রত্যয়। এরপরে কি? যোগরূঢ় শব্দ, ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ভিন্ন, কিন্তু এগুলা কি দিয়ে গঠিত হয়? সমাস নিষ্পন্ন পদ দিয়ে। আচ্ছা, 9টা বেজে গেছে, সমস্যা নেই। আজকে ক্লাস, জি জি জি, বুঝিনি প্রাচুর্য। স্যার নাম নাম, ও নাম ডাকবো না, নাম ডাকবো, নাম ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, স্যার কেউ রুল leave নিও না, হয়নি। কেউ লিভ নিও না, ওয়েট, আমি নাম ডাকার নতুন পদ্ধতি বের করেছি। দাঁড়াও দাঁড়াও, কেউ লিভ আর নিও না। অনেক শব্দ হচ্ছে। সবাই মিউট করে রাখো তো বাবা, সবাই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। এক মিনিট, আমি এখন নাম ডাকবো, ওয়েট ওয়েট। নাম না, প্রেজেন্ট না দিয়ে কেউ বাড়ি যাবে না। ও সবাই তো বাড়িতেই আছে, যাই হোক। হ্যাঁ ওয়েট, আমি নামটা ডেকে ফেলি। আগে বলো তো, এই ক্লাসে কেউ বুঝুনি এমন কেউ আছো? নো স্যার। আমি নো আমার স্যার। আমার মনে হয় যে আমি বক 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 করতেই থাকি তোমাদের সাথে, তাই না? বক 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 করতেই থাকি। আচ্ছা, বলবে যে কি স্যার কি এত বক বক করে। আচ্ছা, তোমরা হচ্ছে কি হুম ঈশান পাঠাক, দাঁড়াও। ওকে, আজকে আমাদের হচ্ছে কি ডে? ওয়েডনেসডে। ইয়েস স্যার। ওয়েডনেসডে না, আজকে আমাদের 15 তারিখ। ওকে, হ্যাঁ, নাম বলুন, নাম বলুন। এখানে তো সবারই দেওয়া আছে। আচ্ছা, সবাই এখন আমার আগে বলো, ঈশান পাঠাক আছো? ঈশান নাই। রিয়াদ আল মাহমুদ, প্রেজেন্ট স্যার। মাইনুল ইসলাম ইয়াসিন আছো? মাইনুল ইসলাম ইয়াসিন নাই। আচ্ছা, আব্দুল্লাহ আকিব, প্রেজেন্ট স্যার। ইস্তিয়াক আল তয়ব, তাইব সরি, তাইব, আই এম সরি। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, আরাবি মুহতাসিম ভুইয়া, প্রেজেন্ট স্যার। মুহতাসিম ফুয়াদ আদিল, প্রেজেন্ট স্যার। তাসনিম তাবাসসুম, প্রেজেন্ট স্যার। নুদরাত নাওয়ার, প্রেজেন্ট স্যার। নুদরাত নাওয়ার না নুজরাত নাওয়ার, কি নুদরাত, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। নাইমা ইসলাম, ইসলাম নেহা আছো? নাইমা ইসলাম নেহা, স্যার ও লিভ নিয়েছিল, ওর বার্থডে এই জন্য। আচ্ছা ঠিক আছে। প্রাচুর্য দে, ইয়েস স্যার। মুনিম মহিউদ্দিন, ইয়েস স্যার। ওকে। তারপর মালিহা,
এরপর নাজাহা নুজহাত খান প্রেজেন্ট আছে। স্যার। জারিফ শাহরিয়ার, Yes, sir. মাহাদি হাসান মারজান, Yes, sir. অর্ণ বিশ্বাস, Present, sir. আরাফ আবিদ, Present, sir. মেহরাব, Yes, sir. আনিকা, Yes, sir. এরপরে আইনুন জারিয়া, Present, sir. রাইসা। রাইসা আছো? Present, sir. আচ্ছা, কেউ কি বাদ গেছে? No, কেউ কি? sir. No, sir. আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে ইউ ক্যান লিভ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ওকে? Sir, assalamualaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম খুব দ্রুত স্যার। Assalamualaikum. পাঠাতে হবে হোমওয়ার্ক। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।